This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। দেখুন, তৃণমূল কংগ্রেসের বিপর্যয় ঘটার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আইপ্যাকের বিরুদ্ধে বিষোদ্গার করছে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে। এরকম মোটামুটি খবর প্রতিদিনই পাওয়া যাচ্ছে। কোনো সাংসদ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আবার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররাও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে। আবার হেরে যাওয়া প্রার্থীরাও কিছু কিছু ক্ষেত্রে মুখ খুলছে যারা প্রার্থী হতে পারেনি তারাও। অর্থাৎ ওই একটা প্রবাদ বাক্য আছে না, হাতি যখন কাদায় পড়ে ব্যাঙেও লাথি মারে, ওরকম অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। এখন ক্ষমতা নেই, ক্ষমতা থেকে অপসারিত, তাই কুচো নেতারাও তৃণমূল কংগ্রেসের দোষ ত্রুটি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষ ত্রুটি খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছে, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রুটি খুঁজে পেলেই সরাসরি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের জাহির করতে ব্যস্ত তারা কত বড় তৃণমূল। তা সে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় তারা ফেসবুকে পোস্ট করবেন, দলীয় ফোরামে জানাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, নাকি সাংবাদিক ডেকে সাংবাদিক সম্মেলন করবেন, তা তাদের বিষয়। যদিও আমরা দেখতে পাচ্ছি কোহিনুর মজুমদারের মতো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ, সে তো প্রায় প্রতিদিনই নিয়ম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডপাত করছেন, বলছেন অভিষেক ব্যানার্জি নাকি এই দলের পতনের জন্য দায়ী। অভিষেক ব্যানার্জি দলের পুরনো দিনের নেতাদের সাইড করে দিয়েছে। অরূপ বিশ্বাস থেকে শুরু করে, ববি হাকিম থেকে শুরু করে, সুজিত বসু থেকে শুরু করে একাধিক পুরনো নেতৃত্ব নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই সাইড হয়ে গিয়েছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যারা টিকিট পায়নি তারা বলছে যে এ তো হওয়ারই ছিল, ৭৪ জন রানিং এমএলএ কে বসিয়ে দিয়ে নতুন মুখ আনলে এরকম হওয়ার তো হবেই। আবার কেউ কেউ দায়ী করছেন অতিরিক্ত তোষণ, এই তোষণের ফলে নাকি তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। যাই হোক, এরকম একাধিক কারণ সামনে আসছে, কিন্তু সব থেকে বেশি যে মুখ খুলছে প্রতিদিন নিয়ম করে, ভিডিও করে, পোস্ট করে, তিনি রিজু দত্ত। কে এই রিজু দত্ত? রিজু দত্ত তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র এবং তিনি যা দাবি করেন তিনি ছিলেন সব থেকে ভোকাল বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি সর্বদা ভোকাল থেকেছেন, মুখ খুলেছেন বারংবার। একথা সত্যি, অস্বীকার করার জায়গা নেই। রিজু দত্ত যখনই যেখানে সুযোগ পেয়েছেন যে কোনো মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বারংবার মুখ খুলেছেন। এবং এই যে তিনি শুভেন্দু অধিকারী বা বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র হিসাবে, দল হিসাবে তৃণমূল কংগ্রেস কিন্তু তাকে পাল্টা ফেরতও দিয়েছে সম্মান। কি সেই সম্মান? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, অর্থাৎ যে কর্মসূচি, সেবাশ্রয় কর্মসূচি, ডায়মন্ড হারবারে ব্যাপক সাফল্য পাওয়ার পরে সেবাশ্রয় কর্মসূচি নন্দীগ্রামের বুকেও অনুষ্ঠিত হয় এবং সেই নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচির দায়িত্ব কিন্তু এই রিজু দত্তকে দিয়েই পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি কোনো নেতা অন্য কোনো নেতার উপর ভরসা করে তাহলে সেটা নিশ্চয়ই অপরাধ নয়, বরং পলিটিক্সে এটাই পুরস্কার। যাই হোক, রিজু দত্ত যেই দায়িত্ব তার উপর দেওয়া হয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে, সেই দায়িত্ব তিনি পালন করেছেন, দল তাকে দায়িত্ব দিয়েছে, তিনি দায়িত্ব পালন করেছেন। এটা দুপক্ষের দিক থেকেই একটা ভালো ইঙ্গিত। রিজু দত্ত একজন দলের একনিষ্ঠ কর্মী হিসাবে সেবাশ্রয় ক্যাম্পের দায়িত্ব যা তার উপর ন্যস্ত হয়েছিল তা তিনি পালন করেছিলেন। ফলে রিজু দত্তের এই যে কর্মসূচি বা এই যে অতীতে কাজ করার যে রেকর্ড, সেই রেকর্ড যথেষ্ট প্রশংসনীয়। এই বিষয়ে কারোর কোনো বক্তব্য থাকলে সেই বক্তব্য গ্রাহ্য হবে না। আবার এই সেবাশ্রয় ক্যাম্পের পাশাপাশি রিজু দত্তকে কিন্তু নন্দীগ্রামে প্রচারেও পাঠানো হয়েছিল। তার পাশাপাশি রিজু দত্তের সঙ্গে সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, এই দুজনকে ভোটের কাউন্টিং এর জন্য স্পেশাল অবজারভার করে দলের পক্ষ থেকে নন্দীগ্রামে পাঠানো হয়েছিল রিজু দত্ত এবং সায়নী ঘোষকে। অর্থাৎ রিজু দত্ত কখনোই বলতে পারবেন না যে দল তাকে গুরুত্ব দেয়নি। দল তাকে বারংবার গুরুত্ব দিয়েছে এবং যা যা দায়িত্ব তার উপর দেওয়া হয়েছিল রিজু দত্ত সেগুলো পালনের চেষ্টা করছেন, শুধু একটা জায়গা ছাড়া। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সায়নী ঘোষ, যিনি রিজু দত্তের সঙ্গে নন্দীগ্রামে কাউন্টিং অবজারভার হয়ে গিয়েছিলেন, সেই সায়নী ঘোষ রিজু দত্তের মুখোশটা টেনে হিচড়ে হিড়হিড় করে খুলে দিয়েছেন। তিনি বলছেন, অর্থাৎ সায়নী ঘোষ বলছেন যে রিজু দত্ত, যদিও রিজু দত্তের নাম করে তিনি কিছু বলেননি, কিন্তু তিনি বলছেন যে এখন যারা দলের বিরুদ্ধে মুখ খুলছেন না, যারা আমার সঙ্গে নন্দীগ্রামে কাউন্টিং এজেন্ট হয়ে গিয়েছিলেন, তাদের আসল রূপটা আমি জানি, আমাকে যেন না ঘাটায়, আমি সবটা বলে দিতে পারি।
এবার সায়নী ঘোষ কেন এই কথা বললেন, তার পিছনে যথেষ্ট কারণ আছে। সেই কারণ হিসাবে বলতেই হয় যে ঋজু দত্ত বারংবার প্রতিদিন দল থেকে সাসপেন্ড হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলছে। এবার ঋজু দত্ত কেন সাসপেন্ড হয়েছে? ঋজু দত্তের বক্তব্য অনুযায়ী ভোট পরবর্তী হিংসার কারণে ঋজু দত্তের শ্বশুরকে হেনস্থা হতে হয়। ঋজু দত্তের ওপর নাগারে থ্রেট কল আসতে থাকে। ঋজু দত্তের বাড়ির সামনে বিজেপির কর্মীরা অসভ্যতা শুরু করে, নোংরামো শুরু করে। এমনকি ঋজু দত্তের এলাকায় তৃণমূল কংগ্রেসের নিচুতলার যে সমস্ত কর্মীরা আছে তাদের ওপর বিজেপির একাধিক নিচুতলার কর্মীরা অত্যাচার শুরু করে। ঋজু দত্ত তখন তার বক্তব্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের কাছে ফোন করে সাহায্য চাওয়ার জন্য ফোন করেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব কেউ ফোন ধরেননি বা অনেকের ক্ষেত্রে ফোন বন্ধ ছিল। তখন ঋজু দত্ত বাধ্য হয়ে বিজেপির যে নবনির্বাচিত বিধায়ক তাকে ফোন করে সাহায্য চান এবং তারা সেই ঋজু দত্তের সাহায্যের ডাকে সাড়া দিয়ে ঋজু দত্তকে সাহায্য করেন। এবার ঋজু দত্তের বক্তব্য অনুযায়ী যেহেতু ঋজু দত্ত বিজেপির এক বিধায়কের কাছে সাহায্য চেয়ে কোনো মতে নিজেদেরকে রক্ষা করেছেন, নিজেদেরকে বাঁচিয়েছেন এবং সেই বিষয়ে ফেসবুকে এসে বলেছেন, তার জন্য তৃণমূল কংগ্রেস দল নাকি তাকে সাসপেন্ড করেছে। এটা সম্পূর্ণ ঋজু দত্তের বক্তব্য। যাই হোক, ঋজু দত্তকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, এ কথা সত্যি। এবার আসল কারণ কি? ঋজু দত্ত ভার্সন আমরা জানি, তিনি প্রতিদিন ফেসবুকে এসে বলছেন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো বিধায়ক বা কোনো সাংসদ এই বিষয়ে আলাদা করে কিছু মন্তব্য করেননি। শুধুমাত্র ঋজু দত্ত নয়, ঋজু দত্তের পাশাপাশি আর এক মুখপাত্র কোহিনুর মজুমদারকেও তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে এবং সেই বিষয়েও কোহিনুর মজুমদার বারংবার মুখ খুলেছে। কেউ কেউ বলছেন কোহিনুর মজুমদার মুখ খুলছেন আসলে অরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনে। এবার সে বিষয়ের সত্যতা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি বা কোনো তথ্য আমাদের কাছে আসেনি। আদৌ অরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনে কোহিনুর মজুমদার মুখ খুলছেন, নাকি কোহিনুর মজুমদার নিজে টিকিটের প্রত্যাশী ছিলেন, টিকিট না পেয়ে মুখ খুলছেন, সেটা সম্পূর্ণ অন্য বিষয়। সেই বিষয়ে কোনো রকম তথ্য আসেনি। কিন্তু ঋজু দত্ত প্রতিদিন যে মুখ খুলছেন এবং তিনি প্রতিদিন নিয়ম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাগারে টার্গেট করছেন। এমনকি রিসেন্টলি একটি ফেসবুকে পোস্ট করেছেন, যেই পোস্টে তিনি কাকলি ঘোষ দস্তিদারের ফেসবুক পোস্টের কথা উল্লেখ করে বলছেন, দলের প্রতি যারা অনুগত, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যারা অনুগত, তারা আসলে দল থেকে পুরস্কৃত হয় না। সেই পোস্ট আপনারা সকলে দেখেছেন। পাশাপাশি ববি হাকিমের মেয়ে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিং এজেন্ট হয়ে গিয়েছিলেন, তিনি কিছুদিন আগে অন্ধ ধৃতরাষ্ট্র এই প্রসঙ্গ তুলে একটি পোস্ট করেছিলেন এবং রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা, যে বিশ্বাস, সেটাকে প্রিয়দর্শিনী হাকিম অর্থাৎ ববি হাকিমের মেয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করছে। এবং সেই পোস্ট তুলেও ঋজু দত্ত কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসকে, করে বলেছে ফিরহাদ হাকিমের মেয়ে যদি এই ধরনের পোস্ট করে তাহলে দল কোনো ব্যবস্থা নেয় না, কিন্তু ঋজু দত্তরা যদি কোন রকম মন্তব্য করে তাহলে দল তাদের সাসপেন্ড করে। এরকম নানান মন্তব্য ফেসবুক জুড়ে ঋজু দত্ত প্রতিদিন করছে। এমনকি রাজনীতির ময়দানে তৃণমূলকে দেখে নেওয়ার একটি চ্যালেঞ্জও ঋজু দত্ত নিয়েছেন এবং তিনি বলেছেন রাজনৈতিক ময়দানে দেখা হবে। বক্তব্য আমরা শুনেছি। কিন্তু যে কথা বললাম, সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি, তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ঋজু ঘোষের মুখোশ তিনি খুলে দেবেন, তাকে যেন কেউ বেশি ঘাটাতে না আসে। যদিও ঋজু দত্তের নাম তিনি মুখে আনেননি। তিনি বলেছেন যে দলের মধ্যে বলার অনেক জায়গা ছিল, দলের মধ্যে বলার জায়গা আছে, কারোর যদি কোনো অসুবিধা থাকে তারা তো দলের মধ্যেই জানাতে পারতো, তারা দলের মধ্যে না জানিয়ে ওপেন ফোরামে কেন কথা বলছে? অনেকেই তো আমার সঙ্গে কাউন্টিং এজেন্ট হয়ে নন্দীগ্রামে গিয়েছিল, তারা কাউন্টিং শেষ হওয়ার আগেই দুপুর 1টা বাজতে না বাজতেই কাউন্টিং হলটা ছেড়ে কোলাঘাটে গিয়ে লাঞ্চ করতে ব্যস্ত ছিল। অর্থাৎ তার তীর, তার নিশানা, তার ইঙ্গিত যে ঋজু দত্ত তা বুঝতে বেশি টাকা খরচা করতে হবে না, কারণ তৃণমূল কংগ্রেস সায়নী ঘোষ এবং ঋজু দত্তকে কাউন্টিং অবজারভার হিসাবে নন্দীগ্রামে পাঠিয়েছিল এবং সায়নী ঘোষ সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করছেন কাউন্টিং অবজারভার হয়ে নন্দীগ্রামে যারা গিয়েছিল তাদের মধ্যে একজন কাউন্টিং সেন্টার ছেড়ে দুপুর 1টার বাজতে না বাজতেই কোলাঘাটে গিয়ে লাঞ্চ করতে ব্যস্ত ছিল। ফলে বোঝাই যাচ্ছে যে ঋজু দত্ত, যিনি মুখে এখন বড় বড় বাত ঝাড়ছেন, ফেসবুকে রেগুলার পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুন্ডপাত করছেন, তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক ময়দানে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, সেই ঋজু দত্ত ভোটের কাউন্টিং এর দিন কাউন্টিং এর দায়িত্ব যা দল তাকে দিয়েছিল সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেননি। দায়িত্ব পালনের আগেই দুপুর 1টার সময় রনে ভঙ্গ দিয়ে কোলাঘাটে গিয়ে লাঞ্চ করতে ব্যস্ত ছিলেন। একবার সায়নী ঘোষের বক্তব্য শুনে নিন। খারাপ সময় মানুষ মুখ খোলে নিজের জন্য। এতদিন যদি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো, পার্টিতে সবসময় স্পেস ছিল কথা বলার,
কিন্তু পার্টিতে তারা সেটা বলেনি। এখন নিজেদের গা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য যারা যারা বলছেন তারা তো আমার সাথে কাউন্টিং এজেন্ট হিসেবে, কাউন্টিং অবজারভার হিসেবে ছিলেন। একটা বাঁচতে না বাঁচতে কোলাঘাটে গিয়ে লাঞ্চ করছিলেন সবাই, আমাকে যেন কেউ। শুনলেন সায়নী ঘোষের বক্তব্য। অর্থাৎ সায়নী ঘোষের এই বক্তব্যের মাধ্যমে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে রিজু দত্ত এখন ফেসবুকে এসে যতই বীর সাজার চেষ্টা করুক না কেন, কিছু না কিছু সত্য যা চাপা ছিল সেগুলো কিন্তু এখন বের হতে শুরু হচ্ছে। অর্থাৎ রিজু দত্ত এতদিন পর্যন্ত ফেসবুকে দাঁড়িয়ে যেভাবে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছিলেন, রাজনৈতিক বলি হয়েছেন তিনি এ কথা প্রমাণের চেষ্টা করছিলেন, সেই চেষ্টাতে কিছুটা হলেও টাল খেলো সায়নী ঘোষের এই বক্তব্যে। তার কারণ তিনি যে বলছেন তিনি দলের একনিষ্ঠ সৈনিক ছিলেন, 13 বছর ধরে তিনি তার দলকে সময় দিয়েছেন, দলের হয়ে মিটিং মিছিল করতে গিয়ে তার দেনা হয়ে গিয়েছে, তার পেট্রোল পুড়েছে, এইভাবে তিনি যে সহানুভূতি আদায়ের চেষ্টা করছিলেন সেই সহানুভূতি আদায়ের জায়গায় কিছুটা হলেও টাল খেলো সায়নী ঘোষের এই বক্তব্যে। তার কারণ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব, কাউন্টিং অবজারভার করে তাকে পাঠানো হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সায়নী ঘোষের বক্তব্য অনুযায়ী তিনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এবং যদিও সায়নী ঘোষ রিজু দত্তের নাম করে একটি কথাও বলেননি, তাও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে সায়নী ঘোষের নিশানা কিন্তু রিজু দত্তের দিকেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।